হ্যালো এভরিওয়ান। তো আমি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট নিয়ে আসবো বলেছিলাম, তো সেটারই আজকের ফার্স্ট ভিডিও। তো ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। আমাকে কাজের সাথে সাথে ভিডিওগুলো বানাতে হয়। আর এখন এখানে আমি যেখানে আছি শিলচরে, তো এখানে বন্যা পরিস্থিতি চলছে। আমাদের এখানে যে বারাক রিভার আছে সেটা ডেঞ্জার লেভেলের উপরে ওয়াটার লেভেল চলে গেছে। তো তার জন্যই পাওয়ার কাট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তো রেকর্ডিং করতে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। তো তোমরা প্রে করো যাতে আর ভয়াবহ পরিস্থিতি না হয়। 2022-এ যেরকম এখানে পরিস্থিতি হয়েছিল তোমরা হয়তো জানো। তো সেই পরিস্থিতি যেন এখানকার লোকজনকে আর ফেস করতে না হয়। তো চলো আজকের ফার্স্ট অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্ক কি বলেছে এখানে, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? তো নিচের ভগ্নাংশগুলোতে যদি তোমরা লক্ষ্য করো, তো একটা জিনিস দেখতে পারবে কি, ডিনোমিনেটর আর নিউমিনেটরের মধ্যে ডিফারেন্সটা কিন্তু এখানে সবার সেম আছে, এক 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 করে আছে। তো এর আগে তো আমি একটা প্রসেস দেখিয়েছিলাম, ক্রস গুণ করে কিভাবে ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম কোনটা সেটা বের করতে হয়। এর আগের অঙ্কের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এইখানে কিন্তু সংখ্যাগুলো একটু তুলনামূলকভাবে বড়। তো তার জন্য সেই প্রসেসেও করা যাবে, কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিভাবে করব, এখানে যখন ডিনোমিনেটর আর নিউমিনেটরের ডিফারেন্স যখন সেম হবে সবগুলোর ক্ষেত্রে, তখন কি হবে, সব থেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটা থাকবে, ক্ষুদ্রতম দেখতে যে সংখ্যাটা থাকবে, এখানে কোন সব থেকে ক্ষুদ্রতম কোনটা, 15/16 সব থেকে ক্ষুদ্রতম। এখানে 19/20, 24, 25, 34, 35-এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা লাগছে আমার, 15/16। তো সেক্ষেত্রে এইটাই কিন্তু সব থেকে ক্ষুদ্রতম হয়ে যাবে। এটা কিন্তু একটা ট্রিক হিসেবে তোমরা খাতায় নোট করে রাখতে পারো, অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে। আর সব থেকে বৃহত্তম কোনটা হবে, যেটা তোমার সংখ্যা উপর নিচে যেটা বড় আছে সেটা হয়ে যাবে সব থেকে বৃহত্তম। তো এটা কোন ক্ষেত্রে লাগু হবে, যখন নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স সবগুলো ভগ্নাংশে সমান থাকবে, এখানেও এক আছে, এখানেও এক আছে, এখানেও ডিফারেন্স এক আছে, এখানেও এক আছে। তো আশা করি বোঝাতে পারলাম প্রথম অঙ্কটা। পরের অঙ্কে চলে যাই। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, সংখ্যাটি 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো এটার ট্রিকটা জানার আগে আগে কি বলেছে একবার বুঝিয়ে নিই। তো সংখ্যাটা যদি আমি এখানে লিখি, সংখ্যাটা কি হবে, এন ইকুয়াল টু কি হবে, 899 দ্বারা সংখ্যাটাকে ভাগ করা হয়েছে। তো ভাগফল ধরলাম আমি এক্স। তাহলে সংখ্যাটা কিভাবে বের করব, এইট নাইন 899 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগফল এক্স ইন্টু গুণ করে দিলাম, প্লাস অবশিষ্ট কি আছে 63। তো সংখ্যাটা এটা হয়ে যাবে, 899 দিয়ে যদি ভাগ করি, এটা কি হবে, কাটাকাটি চলে যাবে, আর অবশিষ্ট থাকবে 63। তো সংখ্যাটা আমি এটা পেয়ে গেলাম। তো এটাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, এই নাম্বারটাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, 899 এক্স বাই 29 প্লাস 63 বাই 29, এভাবে লিখতে পারি। এবার দেখো 29কে দিয়ে যদি এটা কাটার চেষ্টা করি, কাটাকাটি যাবে কিনা দেখে নিই। 29 দিয়ে কতবার যাবে, এটা তিনবার যাবে, 3 নং 27, হাতে 2, 3 দুগুণে 6, 8, 87। আর পড়ে থাকলো কি 2, 9 নামলে একবার যাবে। তো এটা কেটে 31 হয়ে যাবে। তো 29 দিয়ে এটা কেটে যাচ্ছে, বাকি পড়ে থাকলো এটা, এটা কিন্তু কাটাকাটি যাবে না। তো এটাকে যদি আমি ভাগ করি, তো অবশিষ্ট কি থাকবে, 63, দুবার যাবে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 5। তাহলে অবশিষ্ট কি থাকলো, 5। তো অ্যান্সার এখানে কি হয়ে যাবে, অপশন বি 5 হয়ে যাবে অ্যান্সার। তো দেখো এটা এইভাবে তো করলাম আমি বোঝানোর জন্য। পরীক্ষার সময় কিভাবে করবে, যেই সংখ্যাটা দেওয়া থাকবে এখানে, যে সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করা হয়েছে, পরে যেটা দিয়ে ভাগ করতে বলবে 29, সেটা সবসময় কি হবে, এখানে যেটা দেওয়া থাকবে 29 তার গুণিতক এখানে দেওয়া থাকবে। তো এই পার্টটা তো ভাগ হয়েই যাবে, সেটা আর চেক করার কোনো দরকার নেই আমার। আমি কি করব, যেটা ভাগশেষ দেওয়া থাকবে সেটাকে শুধু চেক করব। পরীক্ষার সময় কি করব, এইটুকু পার্টের উপরে কাজ করব, করে আমি অবশিষ্ট যেটা থাকবে সেটা দাগিয়ে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাবো। আর যদি বাই চান্স একবার তুমি এটা দেখে নিতে পারো যে 29 দিয়ে এটা এখানে যে সংখ্যাটা আছে সেটা ভাগ যাচ্ছে কিনা, তো এটা যদি বাই চান্স ভাগ না যায়, তখন কি হবে, তখন এখানকার কোনো অপশনই কিন্তু হবে না অ্যান্সার। তখন কিছু হয়তো অ্যান্সার থাকবে, কোনোটি নয় বা এরকম টাইপের কিছু অ্যান্সার থাকবে। তো সেটা আনসার হবে তখন। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি
স্বাভাবিক সংখ্যা রয়েছে। তো দেখো এখানে যদি বলতো 1 থেকে 200, তাহলে কি অ্যান্সারে কোনো পরিবর্তন হতো? না, অ্যান্সারে কোনো পরিবর্তন হতো না। 2 থেকে 200 বললেও কোনো পরিবর্তন হতো না। কিন্তু যদি বলতো 10 থেকে 200, তখন কিন্তু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পরিবর্তন হয়ে যেত। কিভাবে, কি বলতে চাচ্ছি আমি সেটা দেখে নাও। 1 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে আমি দেখে নিই। 200কে কি করবো, সিম্পলি 7 দিয়ে ভাগ দিয়ে দিব। 7 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে কি হবে, 7 দুগুণে 14, 14 এখানে 60 নামবে, আর 7 8 56, 56। তো 1 থেকে 200 যদি বলতো, তাও কটা হতো অ্যান্সার, 28 হয়ে যেত অ্যান্সার। 3 থেকে 200 বলেছে, তাও 28 হয়ে যাবে অ্যান্সার। এবার যদি তোমাকে বলে দিত যে 22 থেকে 200-র মধ্যে কটা থাকবে, তাহলে কি করতাম, প্রথমে 200কে ভাগ দিতাম 7 দিয়ে, 28 পেয়ে যেতাম। তারপরে কি করতাম, 22কে ভাগ দিতাম 7 দিয়ে, মানে 1 থেকে 22-এর মধ্যে কটা আছে সেটা একবার বের করতাম। 3 দিয়ে যাবে, 3 7 21। তো 1 থেকে 22-এর মধ্যে 3টা সংখ্যা আছে। তো আমাকে 1 থেকে 22-এর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এলিমিনেট করতে হবে। 1 থেকে 22-এর মধ্যে যেগুলো আছে, কারণ কি, কারণ আমাকে 22 থেকে 200-র মধ্যে বের করতে বলেছে। সেক্ষেত্রে কি করবো, আমি 28 থেকে 3কে বাদ দিয়ে দিব। তো এই কেসটা এখানে বলেনি, আমি জাস্ট একটা কেস তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ভাবে অঙ্কটা দিতে পারে। তো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এই ক্ষেত্রে অ্যান্সার 28 হয়ে যাবে। নেক্সট অঙ্কে চলে যাই। দুটি সংখ্যার যোগফল 120 এবং তাদের ভাগফল 5 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? যোগফল দেওয়া আছে 120, সংখ্যা দুটো ধরে নিই এ আর বি। তো তাদের যোগফল দেওয়া আছে 120, আর ভাগফল দেওয়া আছে, মানে পুরোপুরি ভাগ চলে গেছে। এ আমি ধরে নিই বড় সংখ্যা, বি দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে ভাগফল কি চলে আসবে, 5। তো এখান থেকে আমি এ আর এ ইস টু বি এর রেশিও পেয়ে গেলাম কি, 5:1। নিচে কিছু নেই মানে আমি 1 ধরতে পারি, 5:1। এবার রেশিও অনুযায়ী এর ভ্যালু আমি 5 ধরে নিই, বি এর ভ্যালু আমি 1 ধরে নিই, তাহলে টোটাল কি হবে, এদের এ প্লাস বি এর টোটাল কি হবে, 6। তো 6 আমার রেশিও অনুযায়ী আসছে, আর কোশ্চেন অনুসারে কি দেওয়া আছে, 6-এর ভ্যালু 120 দেওয়া আছে। তো 120 দেওয়া আছে, এবার আমাকে বের করে কি করতে বলেছে, বিয়োগফল। তো সংখ্যা দুটির মধ্যে বিয়োগফল কত, 5 আর 1-এর মধ্যে বিয়োগফল 4। তো 6-এর ভ্যালু 120, আমার লাগবে কি 4-এর ভ্যালু। কত গুণ এখানে, 6 × 20 করলে 120 পাবো, এখানে 20 গুণ করলে কত হয়ে যাবে, 80। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 80। নেক্সট, যদি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কত হবে? তো এই অঙ্কটা করতে গেলে কি জানতে হবে, 9-এর ডিভিজিবিলিটি রুল আমাকে জানতে হবে। 9-এর ডিভিজিবিলিটি রুল কি, যদি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলোর যে ডিজিট, তাদের সাম, মানে ডিজিট সাম কি হবে, ডিজিট সামটাও 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তো এইখানে আমি এই সংখ্যাটার ডিজিট সাম বের করে নিই। কিভাবে বের করবো, ডিজিটগুলোকে যোগ করে দিব, 5 + 4 + 3 প্লাস স্টার প্লাস 7। তো কি হবে, 7 + 3, 3 + 2, 2টা মিস হয়ে গেছে। তো 7 + 2 কত, 9, 9 + 3 12, 12 + 4 16, 16 + 5 21, 21 প্লাস আর একটা আছে স্টার। তো এটাকে 9 দিয়ে আমার ভাগ যেতে হবে, তাহলে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, বিভাজ্য হবে। তো এবার আমি স্টারের ভ্যালু কিভাবে বের করবো, অপশনে চলে যাই। 21 তো 9 দিয়ে ভাগ যাবে না, 0 যদি যোগ করি তাহলে অ্যান্সার হবে না। 1 যদি যোগ করি কি হবে, 22, 9 দিয়ে যাবে না। 6 যদি যোগ করি তাহলে কি হবে, 27। তাহলে কিন্তু অপশন কি হয়ে যাবে, অপশন সি 6 হয়ে যাবে অ্যান্সার। 27 কিন্তু 9 দিয়ে যাবে। 9 যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, 29, 30 হয়ে যাবে। 30 কিন্তু 9 দিয়ে যাবে না, তাহলে 6 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলেছে, নেক্সট একটা সিম্পলিফিকেশনের অঙ্ক আছে। দেখো এই অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি করতে হবে এবং নির্ভুলভাবেও করতে হবে। সেটা কিভাবে করব, দেখো প্রথমে আমি এই পার্টটার উপরে কাজ করব। কিভাবে কাজ করব, দেখো এখানে কিন্তু নিচ দিক থেকে আমাকে এগোতে হবে, উপর থেকে এগোলে কিন্তু হবে না। নিচ দিক থেকে কিভাবে আগাবো, তো প্রথমে দেখো 1/4-এর সাথে 1 প্লাস করতে বলেছে। তো এখানে আমি লিখে নিব 1/4-কে কিভাবে লিখবো, 1 4 এভাবে লিখে নিলাম। আর প্লাস কি কি করতে হবে, 1, তারপরে স্টেপে 3, তারপরে স্টেপে 2 প্লাস করতে হবে। তো এখানে 3টা ড্যাশ নিয়ে নিলাম, 3 জায়গায় প্লাস করতে হচ্ছে, 1 3 2, তার জন্য 3টা ড্যাশ নিয়ে নিলাম। কি কি প্লাস করতে হচ্ছে, পেছন দিক থেকে যেতে হবে। প্রথমে 1 প্লাস করতে হচ্ছে, প্লাস করছি, তারপর 3, 3 কি করছি, 3ও প্লাস করছি, তারপরে 2 কি করছি, 2ও প্লাস করছি। তো এইবার কি করব, এইবার দেখো
যেভাবে আছে সেটা আমি লিখে নিলাম। এবার কি করব, 1 কে 4 দিয়ে গুণ করবো, 4 × 4 প্লাস 1 কত হয়ে যাবে, এখানে বসাবো 5। নেক্সট স্টেপে কি করব, নেক্সট তারপর 1 কে ভুলে যাব, নেক্সট 3 কে 5 দিয়ে গুণ করবো, 3 × 5 = 15 প্লাস 4 পেয়ে যাবে 19। এবার কি হবে, এবার 4 কে ভুলে যাব, তারপরে কি করব, তারপরে 2 কে 29 দিয়ে গুণ, 19 দিকে 2 দিয়ে গুণ করব, এখানে 2 আছে, 2 × 19 38। তারপরে কি করতে বলেছে, প্লাস, তাহলে 38 প্লাস 5 কি করব, যোগ করে দিব, 38 প্লাস 5 43। তো এটা সিম্পলিফাই করলে কি হয়ে যাবে অ্যান্সার, 19/43 এটা চলে আসবে অ্যান্সার। তো এইভাবে করলে এটা নির্ভুলও হবে এবং খুব তাড়াতাড়িও কিন্তু হবে। তো এটার সাথে এবার 19/43 থেকে 19/43 যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার, 1 হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল এইভাবে। এইবার এখানে যেই রকম সাইনই থাকুক, প্লাস থাকুক বা মাইনাস থাকুক বা প্লাস মাইনাস দুটোই থাকুক, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এখানে যেই সাইনটা থাকবে সেই সাইনটা বসিয়ে নিবে, এখানে প্লাস আছে তাই প্লাস বসিয়েছি, মাইনাস থাকলে মাইনাস বসিয়ে নিতাম। তো মাইনাস থাকলে কি করতাম, 4 × 4 -1 করে দিতাম, তাহলে 3 হয়ে যেত। এইভাবে কিন্তু করতাম। আর লক্ষ্য রাখতে হবে এখানে প্রত্যেকটা স্থানে 1 1 1 আছে কিনা। যদি অন্য সংখ্যা থাকে তাহলে কিন্তু এরকম সেম প্রসেসেই ফলো করব, একটু অন্যরকম জিনিস করতে হবে। সেটা আমি এখন বলছি না, পরে যদি এরকম অঙ্ক আসে তখন ডিসকাস করবো। এখন ডিসকাস করলে এই প্রসেসটার সাথে গুলিয়ে যেতে পারে। তো এটা আগে তোমরা প্র্যাকটিস করো, সেটা ওই প্রসেসটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট এখানে বলেছে এই পার্টটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে। তো এই দুটোকে প্রথমে সিম্পলিফাই করে নিই। এটা দেখো এখানে কি আছে, 5 আছে, এখানেও 5 আছে। তো এই দুটোকে যদি একসাথে নিয়ে নিই, এলসিএম কি চলে আসবে, 5। আর উপরে 2 + 3 5 হয়ে যাবে। তো যোগ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে বাকি বাকি দুটো, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে যোগ করলে কি হবে, 18 চলে আসলো এলসিএম, 9 × 2 = 18, 10 + 7 হয়ে যাবে। তো কি হয়ে গেল, এটা 1 - 18 উপরে 17। তাহলে এটা সিম্পলিফাই করলে 1/18 পেয়ে গেলাম। আর এটা থেকে কি পাবো, এটা এলসিএম নিয়ে নিই সবগুলো, 2 4 5 6 এলসিএম কি হবে, 5 6 30 নিলে 4 দিয়ে যাবে না, 60 নিলে চলে যাবে। তাহলে 2 দিয়ে দিলে 30 হচ্ছে এখানে, মাইনাস 4 4 15 60 প্লাস 5 12 60 মাইনাস 6 × 10, হ্যাঁ 10 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, 30 প্লাস 12 42, 42 মাইনাস 15 আর 10 25, 42 - 25 কত হচ্ছে, 42 - 25 17, 17/60। তো এটা 1/18কে 17/60 দিয়ে যদি আমি ভাগ করে দিই, কি হয়ে যাবে, 18 ইন্টু গুণের আকারে লিখলে উল্টে যাবে 60, এখানে 17, তাহলে 18 6 দিয়ে দিলে 3 6 18, 6 দিয়ে দিলে 10, তাহলে 10/51 হয়ে যাবে অ্যান্সার। এটা অপশন সি। 2203 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিভাবে করব, এই সংখ্যাটাকে সিম্পলি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দিই। 2203 দুই ঘর করে কত দিয়ে যাবে, 4 4 16, 16 কত নামবে, 603। এবার যদি এটাকে আমি ডবল করতে হবে, 4 2 8, এবার 4 6 6 8 48, 6 দিয়ে যদি দেই তাহলে কি হচ্ছে, 6 6 36, 6 দিয়ে দিলে কি হবে, 6 6 36, সাথে থাকলো 3, 6টা 48 আর 3 3 51, ছোট হয়ে গেল। তো পরে যদি 7 দিয়ে যদি দিতাম তাহলে কি হতো, এখানে যদি 4 ছিল, তো 4 7 দিয়ে যদি দিতাম তাহলে কি হতো, এখানে 86 87 হয়ে যেত, ইন্টু 7 দিয়ে দিলে 7 7 49, হাতে থাকলো 5, হাতে থাকলো 4, 7 7 56 আর 4 609।
তো এটা হয়ে যেত কি, এখানে 609 হয়ে যেত 516 জায়গায়। তো এবার দেখো কি বলেছে এখানে, কোন সংখ্যা আমাকে যোগ করতে হবে। যেহেতু যোগ করতে বলেছে, তাহলে এখানে 609 এসছে। তো এখানে যদি আমার 603 এর জায়গায় 609 হতো, তাহলে কি হতো, সংখ্যাটা পূর্ণ বর্গ হয়ে যেত, কাটাকাটি চলে যেত। তো এখানে কত যোগ করতে হবে, এটা থেকে এটা মাইনাস করে দিব, কি হয়ে যাবে, 6 অ্যান্সার হয়ে যাবে। তো অপশন সি। নেক্সট 9 নম্বর, এটা খুব ইজি একটা অঙ্ক। 7/875। প্রথমে কি করবো, 7 দিয়ে কাটাকাটি করে নেব। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 5 7 35। তো কি হলো, 3 উপরে 1/125। তো এটার ঘনমূল করতে হবে। 1-এর ঘনমূল করলে 1, 125-এর ঘনমূল করলে কত হবে, 5 হয়ে যাবে। অপশন ডি। 10 নম্বর কি বলেছে, এ এর 80% ইকুয়াল টু বি এর 50%। এ ইন এ ইন্টু 80/100 ইকুয়াল টু বি ইন্টু 50/100। তাহলে কি বলেছে, এ এর x%, বি এর x%, ড্যাশ হবে এটা, বি এর x% হলে x এর মান কত হবে বের করতে বলেছে। তো 80% এটাকে ফ্র্যাকশনে করলে কি হবে, 4/5 হয়ে যাবে। বি ইন্টু 50% এর ফ্র্যাকশন 1/2। এবার এ বাই বি এর যদি রেশিও বের করে নিই, এ বি এ পাশে আসলে নিচে চলে আসবে। এবার এখানে 5 এদিকে নিয়ে যাবো, এদিকে ভাগের আকারে আছে, উপরে গেলে গুণ হয়ে যাবে। এই পাশে 4, 4 গুণের আকারে আছে, এই পাশে আসলে নিচে ভাগের আকারে হয়ে যাবে। কত হয়ে গেল, 5/8। তো এ বাই বি এর, এ ইস টু বি এর রেশিও পেয়ে গেলাম। এর ভ্যালু 5, বি এর ভ্যালু 8। তাহলে আমাকে বি এর কত অংশ বের করতে বলছে, বি এর ভ্যালু কত, 8। বি 8 কত অংশ, 5-এর কত অংশ, 5-এর সাপেক্ষে বের করতে বলছে, 5 নিচে হবে, ইন্টু 100%। তো 5 দিয়ে করলে কি হবে, 20। তা 8 ইন্টু 20, 160 হয়ে যাবে আনসার। দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20% এর সমান, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত হবে। দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, বড় সংখ্যাটি 20%। আচ্ছা, সংখ্যা দুটি আমি এ আর বি ধরে নিলাম। তো কি বলেছে, এ আমি বড় সংখ্যাটা ধরলাম, বি ছোট সংখ্যা ধরলাম। এ মাইনাস বি কি বলেছে, 20%-এর সমান বড় সংখ্যা, এ বড় সংখ্যা, তার 20%-এর সমান হচ্ছে বিয়োগফলটা। তো কি হবে, এ মাইনাস বি, এখানে 20%-কে ফ্র্যাকশনে করলে কি হয়ে যাবে, 1/5, তাহলে a/5 হয়ে যাবে। এবার এই পাশে যদি নিয়ে আসি, এ মাইনাস a/5 ইকুয়াল টু বি হয়ে যাবে। তো 5, তো এখানে 5 লসাগু নিয়ে নিলাম, 5a মাইনাস a মানে 4a/b। এবার যদি আমি রেশিও নিয়ে নিই, এ পাশে আছে 4, 5, এই পাশে a কে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, b/a হয়ে যাবে। তাহলে b/a এর রেশিও 4:5 হয়ে গেল। আমাকে কি করতে বলেছে, যদি ছোট সংখ্যাটা 20 হয়, ছোট সংখ্যা কত, b 4। তো 4-এর ভ্যালু দেওয়া আছে কত, 20, কত গুণ, 4 5 × 20, 5 গুণ। আমাকে কি করতে বলছে, আমাকে বের করতে বলেছে বড় সংখ্যাটা, বড় সংখ্যা কত, 5। 5-এর 5 গুণ কত হবে, 25। অ্যান্সার চলে আসলো অপশন এ। রাধা তার মাসিক মাইনের 40% খাবার খাতে, 20% বাড়ি ভাড়ার খাতে, 10% মনোরঞ্জন খাতে এবং 10% অন্যান্য খাতে খরচ করে। যদি মাসের শেষে সে 1500 টাকা জমায়, তবে রাধার মাসিক মাইনে কত। আচ্ছা, তো মাসিক মাইনে এখানে আমি ধরে নিই 100%, 100%ই হবে, ধরে নেওয়ার কি আছে, এটা 100%ই হবে। আর 100%-এর 40% কি করেছে, ও খাবারের খাতে খরচ করেছে, 40% খাবারের খাতে। 20% কি করেছে, বাড়ি ভাড়ার খাতে। আর 10% মনোরঞ্জন খাতে, বাকি আর 10% অন্যান্য খাতে। তো টোটাল কত খরচ করলো সে, 40, 50, 60, 70, 80% সে খরচ করে নিল। আর বাকি কি পড়ে থাকলো, 100 মাইনাস 80, 20% পড়ে থাকলো বাকি। 100 মাইনাস 80 করলে কত পেয়ে গেলাম, 20% পেয়ে গেলাম। তো এই 20%-এর ভ্যালু আমার দেওয়া আছে কত, 1500 টাকা দেওয়া আছে 20%-এর ভ্যালু। আমার লাগবে কি, 100%-এর ভ্যালু। ঐকিক নিয়ম করলেই পেয়ে যাব। অথবা এখানে এটাকে যদি আমি টোটালটাকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10, 100% পেয়ে গেলাম। এখানে 5 দিয়ে গুণ করলে 7500। তো অপশন কি হয়ে গেল, অপশন বি। একটি পরীক্ষায় 1000 জন ছাত্র, 800 জন ছাত্রী অংশগ্রহণ করে। যদি 60% ছাত্র, 50% ছাত্রী
পরীক্ষায় পাশ করে, তবে মোট শতাংশ, কত শতাংশ ছাত্রী ফেল করেছে। তো এখানে 1000 জন ছাত্রের মধ্যে, 1000 জন ছাত্র, তার মধ্যে 60% ছাত্র পাস করেছে, ফেল করেছে কত? 40% ফেল করেছে। তো 40%-এর ভ্যালু কি হয়ে যাবে? 400। আবার 800 জন ছাত্রীর মধ্যে পাস করেছে 50%, ফেল করেছে তাহলে কত? বাকি 50%। তো 800-র 50% কি হয়ে যাবে? 800-র 50% 400 হয়ে যাবে। তাহলে এটা টোটাল যদি করে দিই, টোটাল ফেলের সংখ্যা কত হলো? 800। টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল? 1000 প্লাস 800, 1800। তাহলে এখানে কি বলে করেছে? বের করতে বলেছে মোট কত শতাংশ ছাত্রী ফেল করেছে। 800 জন ফেল করেছে, কত জনের মধ্যে? 1800 এর মধ্যে। ইন্টু করে দিব 100, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে। এটা এটা কাটা গেল। 4 2 দুগুণে 4, না 4 দুগুণে 8, আর এখানে 9 দুগুণে 18। তাহলে 409 চলে আসলো। 9 দিয়ে কাটলে 3 নং 27, 4 নং 36, 36 আবার 40 চলে আসলো, আবার 4 দিয়ে যাবে, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো এই দুটোর অনুপাত বের করতে বলেছে। এটা কিভাবে করবো? দেখো 2 টু দি পাওয়ার 1.5 ইস টু 2 টু দি পাওয়ার 0.5। আচ্ছা, 1.5 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3/2 ইস টু 2 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এটা 2 টু দি পাওয়ার হাফ মানে কি? √2, এভাবে লিখতে পারি। আর 3/2 মানে কি? 3/2 মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে এটা 2√2 হয়ে গেল, ইস টু √2। 2√2 কিভাবে পেলাম? দেখো তোমরা যদি সূচকের অঙ্ক করে থাকো তাহলে এটা বুঝতে পারবে। 2√2 মানে কি? 2 কিছু নেই মানে 2 এর মাথায় 1 আছে, ইন্টু √2 মানে 2 এর মাথায় হাফ। তো বেস যখন সেম থাকবে আর ঘাত আলাদা আছে, তো এদের গুণ করলে কি হয়ে যাবে? ঘাত যোগ হয়ে যাবে, 1 প্লাস হাফ হয়ে যাবে। তো এখান থেকেই আমি পেয়ে যাবো কি? 1 প্লাস হাফ যোগ করলে 3/2। আশা করি বোঝাতে পারলাম এটা। তো এটা সিম্পলিফাই করলে কি হবে? √2 কি যাবে কেটে, তাহলে 2:1 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। 15 নম্বর কি বলেছে? এ এবং বি এর কাছে মোট 3600 টাকা আছে। যদি এ এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান হয়, তবে বি এর মূলধন কত? আচ্ছা, এখানে কি লেখা আছে? এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান। তাহলে এখান থেকে আমি এ বি এর রেশিও কিভাবে বের করব? এ আছে এখানে, বি এ পাশে গুণের আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, a/b। এবার এখানে 2/5 তো আছেই, 19 এদিকে গেলে উপরে গুণ হয়ে যাবে, 5 এদিকে আসলে ইন্টু নিচে 5 হয়ে যাবে। তাহলে কি হলো? 19 দুগুণে 38, 5 5 25। তো এ ইস টু বি পেয়ে গেলাম 38:25। তো এই দুটো যদি যোগ করি তাহলে এ এবং বি এর টোটাল কি পাবো? 38 প্লাস 25 ইকুয়াল টু কি হবে? এটা 63 হয়ে যাবে। তো 63 টোটাল, এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 6300 দেওয়া আছে। আমাকে কি বের করতে বলছে? বি এর মূলধন। বি এর মূলধন কত? বি এর মূলধন 25। তো এখানে ঐকিক নিয়ম করলে পেয়ে যাবো। অথবা এখানে দেখছি আমি এটা 100 গুণ, তাহলে 100 গুণ আছে, তাহলে 25-এর 100 গুণ কি হয়ে যাবে? 2500 হয়ে যাবে, অপশন এ। 16 নম্বর কি বলেছে? একজন গোয়ালা 630 টাকায় 70 লিটারের দুধ কিনে তাতে 5 লিটার জল মেশায়। যদি সে এটি 9 টাকা পার লিটার দরে বিক্রয় করে, তবে তার লাভের শতকরা হার কত? এবার দেখো এখানে 70 লিটার দুধ কিনলো কত টাকা? 630 টাকা। তাই পার লিটারের দাম কত হবে? পার লিটারের দাম হবে 630/70, মানে 9 টাকা। তো 9 টাকা পার লিটারেও কিনেছে, বিক্রিও করেছে সেম টাকায়, তাহলে ওর লাভটা কিভাবে হলো? লাভ হলো এখানে 5 লিটারও জল মিশিয়েছে, তো এখানেও লাভ করেছে, কারণ জল তো ফ্রিতে অ্যাভেলেবেল, তো ফ্রিতেও 5 লিটার জল মিশিয়েছে। তো এই অঙ্কটা তাড়াতাড়ি কিভাবে করব? দেখো যখন এরকম কেস হবে যে যেই দামে কিনেছে সেই দামেই বিক্রি করেছে, তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে, যেটা জল মিশিয়েছে সেই পরিমাণটাই হচ্ছে এখানে লাভ। তো কিনলো 70 কেজি, আর লাভ হয়েছে কত? 5। তো এটার শতকরা পরিমাণ বের করলেই শতকরা লাভ আমি পেয়ে যাব, 50/7। তো কি হয়ে যাবে? 7×1/7। 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হবে। আচ্ছা, এই অঙ্কটা করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে যেই দামে কিনেছে সেই দামেই ও বিক্রি করেছে, সেক্ষেত্রেই কিন্তু লাভের পরিমাণটা যতটা জল মিশিয়েছে সেটা হয়ে যাবে।
36টি বইয়ের ক্রয় মূল্য। আচ্ছা, একটি বইয়ের ক্রয় মূল্য আমি ধরে নিই, একটা বইয়ের ক্রয় মূল্য মানে সিপি ধরে নিলাম সি, একটা বইয়ের বিক্রয় মূল্য অথবা এসপি ধরে নিলাম আমি এস। তো একটা বইয়ের ক্রয় মূল্য সি হলে 36টা বইয়ের ক্রয় মূল্য কি হবে, সি 36 সি ইকুয়াল টু, একটা বইয়ের বিক্রয় মূল্য যদি এস হয় তাহলে 30টা বইয়ের বিক্রয় মূল্য কি হবে, 30s। তো এটা সিপি বাই এসপি কি হয়ে যাবে, এখানে এস গুণের আকারে ছিল, এই পাশে আসলে ভাগের আকারে সি বাই এস হয়ে যাবে। আর এখানে 30 আছে, 36 এখানে গুণের আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে কাটাকাটি করলে এখান থেকে পেয়ে যাবো 5/6। তো সিপি হচ্ছে আমি পেলাম কি 5, এসপি পেলাম 6, তাহলে লাভ কি হলো, লাভ হলো প্লাস 1 টাকা লাভ হয়েছে। 1 টাকা লাভ হয়েছে কততে, 5-এ লাভ হয়েছে, 1/5 ইন্টু শতকরা বের করতে হবে 100 দিয়ে গুণ। তো 1/5 এর ফ্র্যাকশন ভ্যালুকে শতকরাতে পরিণত করলে কি হবে, 20%। অপশন এ। 18 নম্বর কি বলেছে, 1600 টাকার 2 বছর 3 মাসের সরল সুদের হারে সুদ 252 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখে নিই টাইমটা কি বলেছে এখানে। টাইমটা কি বলেছে, 2 বছর প্লাস 3 মাসকে যদি আমি বছরে পরিণত করি 3/12, মানে এখানে কাটাকাটি করলে 1/4 হয়ে যাবে, যোগ করলে কি হবে 4, লসাগু 4 2 8 আর 1 9, তো 9/4 হবে। তাহলে কি হলো, 1600 টাকার 9/4 বছরে সুদ হয়ে গেল কি 252 টাকা। আমাকে বার্ষিক সুদ বের করতে হবে। বার্ষিক সুদ মানে কি, বার্ষিক সুদ মানে 100 টাকায় 1 বছরের সুদ আমাকে বের করতে হবে। তো কি নিয়মে করে দিব, 1600 টাকার 9/4 বছরের সুদ 252 টাকা, তাহলে 1600 টাকার 1/1 বছরের সুদ কত হবে, 9/4 নিচে চলে আসবে, 9 উপরে 4 উঠে যাবে। তো 1600 টাকার 1 বছরের সুদ আমি পেয়ে গেলাম। এবার কি হবে, 100 টাকার 1 বছরের সুদ কি হবে, ইন্টু নিচে গুণ হয়ে যাবে 1600 ইন্টু 100 টাকায় বের করবো তো 100 দিয়ে গুণ। এইভাবে কি নিয়মে করতে পারি। তাহলে এটাকে 0 0 0 0 কেটে গেল, 16 দিয়ে কাটলে, এটা 4 দিয়ে কাটি, 4 অক্ষে 4, এখানে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 4 12, 4 6 24, 3 4 12, 9 দিয়ে কাটলে 7 9 63। তো অপশন সি হয়ে গেল অ্যান্সার। অথবা এটা PRT/100 করেও করতে পারো। পি এর ভ্যালু দেওয়া আছে 1600 ইন্টু আর এর ভ্যালু আমাকে বের করতে বলেছে, ইন্টু টাইম টি 9/4/100 ইজ ইকুয়াল টু 252। তো এটা সলভ করে এখান থেকে আর এর ভ্যালু তোমরা বের করতে পারো। আমার মনে হয় এই প্রসেসে করলেই তাড়াতাড়ি হবে, এখানে এত কিছু লেখার দরকার নেই, শুধু এই প্রসেস এটা লিখবো, লিখে কাটাকাটি করে অ্যান্সার। নেক্সট, কিছু মূলধন বার্ষিক 5% এবং 8% সরল সুদের হারে একই সময়ে যথাক্রমে 2200 এবং 2320 টাকা সুদ আসল হচ্ছে। সুদ আসল দেওয়া আছে, তাহলে সময়টা বের করতে হবে। আসলটা আমি ধরে নিই, আসলটা আমি পি ধরে নিলাম, এটা হচ্ছে আসল, প্লাস সুদ কি হবে, সুদ হচ্ছে পি ইন্টু আর হচ্ছে 5 ইন্টু হচ্ছে টি, টি তো জানি না, টি বের করতে বলেছে বাই 100 ইকুয়াল টু দেওয়া আছে 2200। এটা 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কি, পাই 5 প্লাস পি দেওয়া আছে ইন্টু আর দেওয়া আছে 8 ইন্টু টি বাই 100 ইকুয়াল টু কত দেওয়া আছে, 2320। এটা 2 নম্বর। এবার যদি 2 নম্বরকে 1 থেকে বাদ দিই, এই ইকুয়েশনটা থেকে এটাকে বাদ দিচ্ছি, 2 - 1 করছি, তাহলে 2 - 1 করলে কি হবে, পি পি কেটে যাবে, তো এখানে লসাগু চলে আসবে 100। তো 8 ইন্টু পিটি মাইনাস 5 ইন্টু পিটি 3 পিটি ইকুয়াল টু, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 120 হয়ে যাবে। 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে এখানে 40 পেয়ে যাচ্ছি, তাহলে পিটি এর ভ্যালু পেয়ে গেলাম 4000। তো এই 1 নম্বর ইকুয়েশনে পিটি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে পি এর ভ্যালু আমি পেয়ে যাব এখানে, তাহলে পি প্লাস পিটি হচ্ছে 4000 ইন্টু 5 ইন্টু 4000/100 ইকুয়াল টু 2200 দেওয়া আছে। এটা কাটাকাটি করলে 2 টা 0 কেটে গেল, তাহলে পি প্লাস 4 হচ্ছে 20, 200 ইকুয়াল টু 220। তাহলে পি এর ভ্যালু কি পেয়ে গেলাম, পি এর ভ্যালু 2000 পেয়ে গেলাম। এবার এই পি এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে টি এর ভ্যালু কি পাবো, 4000/2000 মানে 2 পেয়ে গেলাম।
তো অপশন কি হয়ে যাবে? ডি, 2 বছর সময় লাগবে। 20 নম্বর কি বলেছে? কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত? আচ্ছা, 4%, 4% কে যদি আমি ফ্র্যাকশনে করি কি হবে? 4/100 মানে 1/25। তাহলে কি হচ্ছে? 2 বছর বাড়ছে। 2 বছরে কি পরিমাণে বাড়ছে? 25 থেকে কি হচ্ছে? 26 হয়ে যাচ্ছে। তাহলে 25 থেকে প্রথম বছরে হচ্ছে 26, পরের বছরে 25 থেকে হচ্ছে 26, তাহলে টোটাল কত হলো এখানে? 625, 25 × 25 625, আর 26 × 26 কি হবে? 600, 6 6 36, 6 7 6 হয়ে যাবে। তো এইভাবে করে এবার কি করব? তবে মূলধন কত? তো এটার ভ্যালু 132, 1352, তাহলে এটার ভ্যালু কত বের করতে হবে? এই নিয়ম করে করতে পারবো। অথবা আর একটা কীভাবে করতে পারি? আমি পি ধরে নিলাম মূলধন। তাহলে প্রথমের বছর কি হলো? 25 থেকে 26 হলো। পরের বছর কি হলো? 25 থেকে 26 হলো। হয়ে চেঞ্জ কি আসলো? 1352 চেঞ্জ আসলো। এবার এটা কাটাকাটি করে দিই। 13 দিয়ে কাটলে 13 × 13, 0, 4 × 52, এখানে 2 থাকলো। 2 দিয়ে কাটলে এখানে 52 হয়ে গেল। এবার এখানে 26 দিয়ে কাটলে 26 × 2, 26 × 2 হচ্ছে 52। তাহলে পি কি হয়ে যাবে? 25 × 25 × 2, এই 25 × 2 50, 50 × 25, 125, 0। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে? একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। 2012 সালে কোম্পানিটির আয় এত টাকা হলে 2010 সালে কোম্পানির আয় কত ছিল? তো প্রতি বছর যদি 20% বৃদ্ধি পায়, এই বছর একটা অ্যামাউন্ট থেকে 20% বৃদ্ধি পেয়ে এত হলো, পরের বছর আবার সেইটা থেকে আবার 20% বৃদ্ধি পেল। তো এরকম ইনক্রিজ হওয়াকে কি বলে? সাকসেসিভ ইনক্রিজ। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, সাকসেসিভ ইনক্রিজ হয়। প্রথম বছর যেটা ইনক্রিজ হয়, পরের বছর সেই টোটালটার উপরেই সুদ লেগে আবার হয়। তো সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে আমি ফার্স্ট অঙ্কে কি করলাম? এরকম এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। তো এখানেও সেম প্রসেস আমি অ্যাপ্লাই করব। ধরে নিই 2010-এ আমার কোম্পানির আয় ছিল এক্স টাকা। তো 20% বৃদ্ধি পাচ্ছে। 20%কে ফ্র্যাকশনে যদি করি 1/5, মানে 5 ছিল 6 হচ্ছে। তাহলে 2010-এ এক্স ছিল, পরের বছর 2011-তে কি হলো? 5 থেকে 6 হলো। নেক্সট বছর আবার বাড়লো 120 টাকা, মানে 20% আবার বাড়লো। তাহলে 5 থেকে কত হলো? 6 হলো। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কি? 2664,000। তো আমাকে বের করতে হবে 2010-এর, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। এটা যদি 6 দিয়ে দিই, তাহলে 4 6 24, 4 6 24, 4 6 24, 0 0 0। আবার 6 দিয়ে দিই, 6 7 42, 4 6 24, 0 0 0। এটাকে 5 দিয়ে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? 5 × 5 ওদিকে গুণের আকারে হয়ে যাবে। তো 5 5 25, 0 0 0, 4 25 100, হাতে থাকলো 10, 7 25 175, 10 185, 185, তারপরে 4টা শূন্য। তাহলে অপশন কি হয়ে গেল? বি হয়ে গেল আনসার। এ অ্যান্ড বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি কাজটি করে 15 দিনে, সি ও এ করে 20 দিনে। তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এ আর বি করছে 12 দিনে, বি আর সি করছে 15 দিনে, সি আর এ করছে 20 দিনে। তো এটার যদি এলসিএম নিয়ে নিই, 20 × 3 60, 60 সবগুলো দিয়ে যাবে, তো এলসিএম 60 হয়ে গেল। তো এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি বের করতে গেলে কি করব? এ প্লাস বি 12 দিনে কাজ করছে, তো দিন দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5 চলে আসলো, 5 12 60। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আসবে? 4 15 60। সি প্লাস এ এর এফিসিয়েন্সি 20 × 3। তাহলে এবার এবার যদি যোগ করে দিই, এখানে এ কটা আছে? দুটো, বিও দুটো, সিও দুটো। তাহলে 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাদের এফিসিয়েন্সি গুণ করে দিতে হবে, যোগ করে দিতে হবে। এফিসিয়েন্সি যোগ করলে কি হবে? 5 4 9 আর 3 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কি হবে? 2 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাবে এদের টোটাল এফিসিয়েন্সি। এবার বলছে তারা একত্রে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে? টোটাল কাজ ধরেছিলাম 60, তাদের টোটাল এফিসিয়েন্সি 6, তাহলে 60/6 ইকুয়াল টু 10, 10 দিনে হয়ে যাবে কাজ শেষ। তাহলে অপশন সি।
23 নম্বর কি বলেছে, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ যথাক্রমে 3, 4, 12 দিনে সম্পন্ন করে, তবে একজন পুরুষ ও একজন মহিলা কত দিনে, কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে। আচ্ছা, একজন ম্যান করছে 3 দিনে, একজন ওম্যান করছে 4 দিনে, একজন বয় করছে 12 দিনে। প্রথমে এদের এলসিএম নিয়ে নিই। এলসিএম কি হবে, 3, 4 আর 12 এলসিএম কি হয়ে যাবে, 12। তাহলে এফিসিয়েন্সি কি হবে, বি এর এফিসিয়েন্সি 1 হয়ে যাবে, বয়েজের এফিসিয়েন্সি। ওম্যানের এফিসিয়েন্সি কি হয়ে যাবে, 3। আর ম্যানের এফিসিয়েন্সি কি হয়ে যাবে, 4। তো এবার দেখো কাজটি 1/4 দিনে সম্পন্ন করতে বলছে। একজন ম্যান 1/4 দিনে কত কাজ করবে, একজন ম্যানের এফিসিয়েন্সি 4 হলে 1/4 দিনে কত হবে, 4, 1/4 দিয়ে গুণ করে দিলে 1 হয়ে যাবে, একটা ম্যানের এফিসিয়েন্সি। তারপরে ওম্যান একদিনে 3 কাজ করে, 1/4 দিনে কত কাজ করবে, 3/4 হয়ে যাবে। তো দুজন মিলে টোটাল একদিনে কত কাজ করছে, 4 যদি লসাগু হয় 7/4 টোটাল কাজ করছে। এবার কি বলেছে, কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে। 3/4, 7/4 কাজ হয়ে গেল, বাকি রিমেইনিং কাজ কত, 12 মাইনাস 7/4 ইকুয়াল টু 4 লসাগু, 4 12 48 মাইনাস 7 41/4 হয়ে গেল। তো এবার কি বলেছে, 1/4 দিনে বয়েস কত কাজ করবে। আচ্ছা, একদিনে যদি 1 কাজ করে তাহলে 1/4 দিনে বয় কাজ করবে 1/4, তাহলে 41/4 কাজ করতে কতদিন, কতটা বয়স লাগবে, একটা বয় কাজ করে 1/4, তাহলে 41/4 কাজ করতে কত বয় লাগবে, 41। তাহলে অপশন কি হয়ে যাবে, ডি। ঐকিক নিয়মেও করা যায়। তো 1/4 কাজ করে একজন বালক, তাহলে 41/4 কাজ কতজন বালক করবে। একটি ভর্তি চৌবাচ্চা একটি নল খালি করে 1 ঘন্টা এবং অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময়ে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে। আচ্ছা, ফার্স্ট নল আমি এ ধরে নিলাম, সেকেন্ড নল আমি বি ধরে নিলাম। তো ফার্স্ট নল খালি হচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টাকে মিনিটে করে নিই, অপশনে মিনিটে আছে, আর একটা সংখ্যা মিনিটে আছে, তাহলে 60 মিনিট করে নিলাম। বি হচ্ছে 30 মিনিট, তাহলে এলসিএম কি হয়ে যাবে, 60। তো এখানে টোটাল ক্যাপাসিটি কি পেয়ে গেলাম, টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম 60। তো 60 যদি টোটাল ক্যাপাসিটি হয়, এর এফিসিয়েন্সি কত হবে, 1, বি এর এফিসিয়েন্সি কত হবে, 2। তো চৌবাচ্চাটা যদি একসঙ্গে খোলা হয় তাহলে কত সময়ে খালি করবে। তো এ 1 মিনিটে 1 খালি করে, বি 2 খালি করে, তো টোটাল 1 মিনিটে কত খালি হচ্ছে, 1 মিনিটে 3 খালি হচ্ছে। টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল সরি এফিসিয়েন্সি না, ক্যাপাসিটি কত, 60, আমাকে 60 খালি করতে হবে। 3 খালি হয় 1 মিনিটে, তাহলে 60 খালি হবে কত মিনিটে, এই নিয়ম করতে পারি। অথবা এখানে দেখে নিই, 60 খালি হয় কত মিনিটে বের করতে হবে, এখানে কত গুণ আছে, 20 গুণ, তাহলে এখানে 20 করলে 20 মিনিট হয়ে যাবে আনসার। অপশন এ ও বি সমদূরত্ব অতিক্রম করে যথাক্রমে 9 কিলোমিটার/ঘন্টা এবং 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। যদি এ এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল। এটা আমি ধরে নিই তারা প্রত্যেকে এক্স দূরত্ব অতিক্রম করেছে। এবার এক্স দূরত্ব যেতে এর কত সময় লাগবে, x/9, মানে এর বেশি সময় লাগবে x/9, মানে এটা ডিস্টেন্স, এটা হচ্ছে গতিবেগ, সময় পেয়ে গেলাম। এবার 10 কিমি/বেগে যেতে কত সময় লাগবে, x/10। তো এটা তুলনামূলকভাবে এর থেকে কম টাইমটা। তো এটা কি দেওয়া আছে, 36 মিনিটের সমান। তো 36 মিনিটে ঘন্টায় বলে 36/60, মানে 6 6 36, 5 6 30, 6/5। তো এই পাশে যদি এলসিএম করি 90, মানে 10x মাইনাস 9x, x/90 ইকুয়াল টু 6/5। তো 5 দিয়ে দিলে এটা 18 বার যাবে, তাহলে সরি এখানে 10 হবে, 5 হবে না, এখানে 10 হয়ে যাবে। তো 10 বার দিলে এখানে 9 দিয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে গেল, 6 9 54 হয়ে গেল আনসার। অপশন বি। একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 1 কিমি, যায় 5 মিনিটে, আর স্রোতের প্রতিকূলে 6 কিমি, যায় 1 ঘন্টায়। আচ্ছা, স্রোতের অনুকূলে যাওয়া মানে কি, স্রোতের অনুকূলে যাওয়া মানে আহ, নৌকার যা গতিবেগ, নৌকার যেদিকে গতিবেগ সেদিকেই স্রোতের গতিবেগ, স্বাভাবিকভাবে এই সময়টা কম লাগবে এক্ষেত্রে। আর স্রোতের প্রতিকূলে যাওয়া মানে নৌকার যেদিকে গতিবেগ ঠিক তার বিপরীত দিকে যাওয়া, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে।
অনুকূলে যখন যায় তখন কি হয়, তখন স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যোগ করে আপেক্ষিক গতিবেগ আমরা বের করি। তো স্রোতের গতিবেগ আমি ধরে নিলাম এস, আর নৌকার গতিবেগ ধরে নিলাম বোট বি, নৌকার গতিবেগ ধরে নিলাম বি। তাহলে বি প্লাস এস কি হবে, বি প্লাস এস ধরে হয়ে যাবে 1 কিলোমিটার বাই হচ্ছে টাইম, বাই 5 মিনিট, মিনিটকে ঘন্টায় করলে 60, তাহলে কি হচ্ছে উল্টে যাবে, 60/5 মানে 5 12 60, বি প্লাস এস হচ্ছে 12। এবার প্রতিকূলে যখন যাবে তখন আপেক্ষিক গতিবেগ কত হবে, বি মাইনাস এস। তাহলে সেক্ষেত্রে কি হবে, 6 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে বি মাইনাস এস ইকুয়াল টু এখানে 6 চলে আসবে। তাহলে আমাকে বের কি করতে বলেছে, স্রোতের গতিবেগ। তো এই দুটো ইকুয়েশন থেকে আমি স্রোতের গতিবেগ বের করতে পারবো, মাইনাস করে দিব, বি এখানে মাইনাস হয়ে গেল, এস প্লাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে যাবে, আর 6 এটা মাইনাস হয়ে গেল, বি বি কেটে গেল, 2s হয়ে গেল, এটা ইকুয়াল টু 12 - 6 3, 3 কিলোমিটার/আওয়ার হয়ে গেল 2s এর ভ্যালু। তাহলে এস এর ভ্যালু কত হয়ে যাবে, 2s এর ভ্যালু 6 চলে আসলো, তাহলে এস এর ভ্যালু কত চলে আসবে, 3। তো অপশন হয়ে যাবে এ, 3 কিলোমিটার/আওয়ার। 27 কি বলেছে, 30 লিটারের একটি অ্যাসিডের মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত দেওয়া আছে 2:3। অ্যাসিড আর জল দেওয়া আছে কত, ওয়াটার 2:3। আর কত লিটার জল ঢাললে আমি ওয়াটার অ্যাড করলাম, তাহলে কি হলো, অ্যাসিড আর জলের অনুপাত চেঞ্জ হয়ে 2:5 হলো। আচ্ছা, এখানে দেখো অ্যাসিড যেহেতু যোগ করা হয়নি, তো অ্যাসিডের পরিমাণ কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, অসুবিধা নেই। এবার তাহলে জলের পরিমাণ চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে, রেশিও অনুযায়ী 2 চেঞ্জ হয়েছে, 3 থেকে 5 হয়েছে, 2 চেঞ্জ হয়েছে। তাহলে এখানে কোশ্চেনে কি বলা আছে, আমাকে 2 এর ভ্যালু বের করতে হবে। কোশ্চেনে দেওয়া আছে কিসের ভ্যালু, 30 লিটার মিশ্রণের ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে 2:3 এ যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 5, তো 5-এর ভ্যালু দেওয়া আছে কত, 30, 5-এর ভ্যালু 30 দেওয়া আছে, কত গুণ, 6 গুণ। আমাকে কি বের করতে হবে, কত লিটার জল মিশানো হয়েছে, তাহলে 2 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু ইন্টু 12 করলে, ইন্টু 6 করলে 6 × 2 = 12 হয়ে যাবে, অপশন ডি। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে 24, সংখ্যা দুটির অন্তরফল 2 হলে সংখ্যা দুটি কি কি। আচ্ছা, এখানে একটা সিম্পল ফর্মুলা শুধু জানলেই অঙ্ক দেওয়ার কিছু নেই। কি ফর্মুলাটা, লসাগু ইন্টু গসাগু, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফলের সমান হয়। সংখ্যা দুইটা দিলাম এ আর বি। তাহলে এ ইন্টু বি এর ভ্যালু কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে 24। তো এবার 24টাকে উৎপাদক বিশ্লেষণ করে এমন ভাবে ভাঙাতে হবে যাতে অন্তরফল আমার কি আসে, 2। তো এখানে সিম্পলি আমি চলে যাই অপশনের কাছে। দেখো অপশন এ যদি নেই, 6 × 8 = 48, ডিফারেন্স তো 2 আছে, কিন্তু 48 হয়ে যাচ্ছে, হবে না। 8 10ও হবে না, 2 4ও হবে না, 6 4 হবে আমাদের, 4 6 24 হচ্ছে, আর ডিফারেন্স 6 4-এর মধ্যে 2 হচ্ছে। বা নেক্সট অঙ্ক কি বলেছে, একজন লাইব্রেরিয়ান 60টি বুক কেনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে যে 336 টাকায় বেশি খরচ করলে তার 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের কি হতো, গড় দাম 1 টাকা কমে যেত। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম কত ছিল। এখানে লাইব্রেরিয়ান কি করেছে, 7টা বই কিনেছে, তো একটা নির্দিষ্ট এভারেজ ছিল। এবার লাইব্রেরিয়ান আরো 4টা বই যদি কিনতো, 4টা বইয়ের দাম কত, 4টা বইয়ের দাম 336 টাকা। তো 4টা বই কিনলে কি হতো, সব টোটাল যে এভারেজ, এই 64টা আইটেমের যে এভারেজ, সবার এভারেজ 1 কমে যেত। কত কমেছে, 1, প্রত্যেকের 1 কমেছে, তাহলে 64 জনের কত কমেছে, 64 × 1 64 কমেছে। তো এই যে 64 কমলো, কমে কোথায় গেল, কমে এই 4 জনের যা দাম ছিল বইয়ে সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে টোটালটার এভারেজ ঠিক এসছে। তাহলে অ্যাড হওয়ার পরে কত হয়েছে, 336 প্লাস 64 মানে 100 হয়ে গেল, 400 হয়ে গেল। তাহলে 64 4টা বইয়ের দামের সাথে জুড়ে গেল, জুড়ে টোটাল কত হলো, 400 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি সবার এভারেজ কিভাবে বের করবো, 400কে যে 4টা বই কিনেছিলাম সেটা দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হয়ে গেল, 100। তো এই প্রসেসে যদি বুঝতে অসুবিধা হয়, এই প্রসেসটা একটু কঠিন প্রসেস, কিন্তু যদি বুঝে যাও তাড়াতাড়ি হয়ে যাবে প্রসেসটা, কেন করলাম যদি বুঝে যাও। আর যদি না বুঝতে পারো সিম্পলি এক্স ধরে নাও এভারেজ, তাহলে এক্স যদি
প্রিভিয়াস এভারেজ আমি এক্স ধরলাম, তাহলে কি 60 × x প্লাস আরও বই কিনেছে কত 336 টাকা, এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, বর্তমানে এভারেজ কি চারটা বইয়ের জন্য এভারেজ 1 কমে গেছে, তাহলে x-1 ইন্টু টোটাল বই এখানে কত 64 হয়ে গেছে চারটা বই এক্সট্রা কিনেছে জন্য। তাহলে এটা সলভ করলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, তো এইভাবেও করতে পারি। নেক্সট 30 নাম্বার কি বলেছে, দেখো 30 নাম্বার একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এখানে দেখো, এখানে 75 7.75 ইন্টু 7.5, মানে টোটাল 3 ঘর আগে দশমিক। এখানেও সেম, এখানে 1 ঘর আগে, এখানে 2 ঘর আগে, টোটাল 3 ঘর আগে, এখানেও 1 ঘর আগে, 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, টোটাল 3 ঘর আগে। তাহলে আমি এখান থেকে 1/1000 কমন নিয়ে নিই, নিলে কি হবে 75 × 75 মাইনাস 2 × 75 × 25 প্লাস 25 × 25 হয়ে যাবে। তো এখানে দেখো সবগুলোর মধ্যেই কিন্তু 25 এখানে লুকিয়ে আছে, মানে 1000 কমন নিয়েছিলাম। তো 25 × 25 যদি আমি নিয়ে নিই কমন বাই 1000, তাহলে কি হবে, এখানে এখানে একটা 25 চলে গেছে, 3 পড়ে আছে, এখান থেকে 25 চলে গেলে 3 পড়ে থাকবে, মাইনাস এখান থেকে 25 চলে গেছে, এই 25 চলে গেলে 3 × 2 6 পড়ে থাকবে, প্লাস এখানে 25 × 25 চলে গেলে 1 পড়ে থাকবে। তাহলে কি হলো, এটা 25 × 25/1000 ইন্টু এর 3 × 9 প্লাস 1 10 মাইনাস 6 4 হয়ে গেল। তাহলে 25 × 4 100, তার পজিশন 100 দিয়ে কাটলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 25/10 মানে কত হয়ে গেল, 2.5 হয়ে গেল অ্যান্সার, অপশন সি। তো 30টা অঙ্ক এখানে শেষ হলো আজকের প্র্যাকটিস সেটের। আশা করি তোমাদের ভালো লাগলো। আর এই যে প্র্যাকটিস সেটটা করাচ্ছি সেটা কিভাবে করবে, তোমরা প্রত্যেকটা অঙ্ক প্রথমে পজ করে নিজে প্র্যাকটিস করবে, নিজে করার পরে যদি পারো বা না পারো তাহলে ভিডিওটা পজ থেকে রিজিউম করে আবার দেখে নিবে প্লে করে। আর 30টা অঙ্কের মধ্যে যে কটা অঙ্ক তোমাদের হলো বা কত স্কোর করলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওতে যত স্কোর করবে নেক্সট ভিডিওতে কিন্তু তার থেকে একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে। তো এইভাবে দেখলে আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। আর আরেকটা কথা, যেই অঙ্কগুলো তোমাদের হবে না সেই অঙ্কগুলো আবার যখন নেক্সট টাইম তোমরা কোনো মক টেস্টে বা কোনো পরীক্ষায় সেই অঙ্কগুলো বা সেই টাইপের অঙ্ক দেখবে, সেগুলো যাতে আর নেক্সট টাইমে গিয়ে ভুল না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই রাখি। ধন্যবাদ।